দূরদর্শন কেন্দ্র আগরতলার একটি জনপ্রিয় অনুষ্ঠান দিনগুলি। এই অনুষ্ঠানে আমরা রাজ্যের সুবিখ্যাত ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানাই এবং তাদের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে তাদের কর্মজীবনে তাদের অবদান এবং পাশাপাশি সেই সময়কালকে চেনা এবং জানার চেষ্টা করি। আজকের দিনগুলি অনুষ্ঠানেও আমরা তেমনই একজন ব্যক্তিত্বকে পেয়েছি। তার পরিচয়টা একটু পরেই জানাচ্ছি। তার আগে আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলুন তো, পরিবারের মধ্যে আমরা সবচেয়ে গুরুত্ব কোন সদস্যটিকে দিয়ে থাকি? তার খাওয়া পড়া, তার পছন্দ অপছন্দ, তার মেজাজ মর্জি, সেগুলো নিয়ে পরিবারের সকলেই একেবারে ব্যতিব্যস্ত। কিন্তু সেই সদস্যটির যখন অসুখ হয় তখন কিন্তু বাড়ির সকলের একেবারে কাল ঘাম ছুটে যায়। হ্যাঁ, আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। পরিবারের সবচেয়ে ক্ষুদে সদস্যটি, তার যখন অসুখ হয় তখন সবার আগে আমাদের মনে পড়ে কোনো না কোনো একজন শিশু চিকিৎসকের কথা। তেমনি একজন বিখ্যাত শিশু চিকিৎসক আমাদের এ রাজ্যের, এ শহরের সকলের পরিচিত, ডক্টর বিকাশ রায়। আজকের অনুষ্ঠানে আমরা তাকে পেয়েছি। নমস্কার। নমস্কার। আমাদের কিন্তু জানতে ইচ্ছে করে, যাদের শৈশব কৈশোর আপনি সুরক্ষিত রাখছেন, আপনার শৈশব কৈশোরটা কীরকম শুরু হয়েছিল? আমার শৈশবটা খুব আনন্দেরই ছিল। আচ্ছা। খুব আনন্দের ছিল। আমার গ্রামে জন্ম, সিলেট ডিস্ট্রিক্টের হবিগঞ্জ সাব ডিভিশনে। গ্রামটা খুব উন্নত, শিক্ষিত, একটা ছবির মতো গ্রাম। তোমার স্কুল আছে, তখন প্রাইমারি স্কুল, তখন ছিল এমই স্কুল, মেয়েদের স্কুল, পোস্ট অফিস, অর্থাৎ সব কিছুই ছিল। মানে মানে একটা উন্নত জনপদ, খুব জনপদ। এবং হিন্দু মুসলমান ছিল, কোনো রকম অশান্তি বা কিছুই ছিল না। সিলেট ডিস্ট্রিক্টটা এমনও একটু শিক্ষা দীক্ষা উন্নত ছিল, ফলে অশান্তি বড়টা ছিল না। আমরা ভালোই ছিলাম। আর তদুপরি জেনারেশন আফটার জেনারেশন একটা জন্মস্থান আমাদের সবাইরই। এটা হঠাৎ আসলাম তা নয়, এটা কোন জেনারেশন থেকে আরম্ভ হয়েছে আমরা জানা নেই। ফলে এই আমাদের আত্মীয় স্বজন, আমাদের গোষ্ঠী যেটাকে বলা হয়, অনেক ছিল গ্রামের মধ্যে। আবার মুসলমানদের মধ্যেও অনেক ছিল, অনেক পুরনো সম্পর্ক। বেশ আমরা ভালোই ছিলাম। হঠাৎ যেন সব একটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তো শৈশবটা ভালোই কাটলো বললাম, কিন্তু তোমার 1947-এ দেশ ভাগ হলো। তারপরে দেশ ভাগ হলো, আমরা সিলেট ডিস্ট্রিক্টটা পাকিস্তানে পড়লো, মোটামুটি হলো সিলেটটা পাকিস্তানে পড়লো। এই যে পাকিস্তানে পড়লো, তারপরে তোমার যে এরপরে ধরো 1947-এর একটু আগেও 46 থেকে চারদিকে হিন্দু মুসলমানের একটা বিভাজন তৈরি হয়ে গেল। বিভাজন হলো, রায়ট হলো। তোমরা নোয়াখালী একটা ডিস্ট্রিক্ট ছিল, নোয়াখালী বিরাট রায়ট হলো। ভৈরবের একটা রেলওয়ে ব্রিজ ছিল, সেখানে হিন্দুদের উপর অত্যাচার হলো বা হিন্দু হলো। তো এরকম পরিস্থিতিতে আপনি বাধ্য হলেন। স্বীকার করি বা অস্বীকার করি, হিন্দুদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অত্যাচার হতে আরম্ভ করলো। যাদের সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল তাদের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে গেল। তারপরে ছিল যে প্রত্যক্ষ বললাম, আবার কারো জমি দখল করা, কারো বাড়ি ঘর ইয়ে করা, কারো অ্যাটাক করা। তারপর পাশাপাশি গুজবও ছিল, কিছুটা গুজবও ছিল। সব কিছু মিলিয়ে আমাদের পক্ষে, শুধু আমাদের পক্ষে নয়, ওখানে থাকার সম্ভব হলো না।
মান সম্মানের প্রশ্ন একটা বড় প্রশ্ন। টাকা সম্পত্তি মানুষ যাবে কোথায়, কোথায় অন্নসংস্থান, কোথায় ছেলে মেয়ের শিক্ষার সংস্থান, কোথায় হ্যাঁ বললেই তো হলো না। ঠিক। তখন থেকেই আমাদের স্ট্রাগল আরম্ভ হলো। এর আগে কিন্তু আমাদের স্ট্রাগল ছিল না। ছিল না। আমরা খুব স্মুথলি আমরা চলছিলাম জীবনটা। তারপর তো মা বাবার অবস্থায় বুঝে তারা বুঝতে পারছেন যে এখানে থাকা সম্ভব না, আমাদের যেতে হবে। কিন্তু কোথায় যাব, কোথায় থাকবো, অন্য সংস্থান, গৃহ সংস্থান, পড়াশোনার সংস্থান, সব কিছুতে একটা আনসার্টেন হয়ে গেল। একদম। তখন আমার এক জ্যাঠামশাই, মানে উনি খুব দূরদৃষ্টি সম্পন্ন ছিল। উনি তোমার 46-ই একটা ধর্মনগর একটা বাড়ি করে রেখেছিলেন। বাহ। এই ওই বাড়িটা এমনি করে রেখেছিলেন। ওইদিকে উনি চাকরি করতেন একটা চা বাগানে, ফলে একটা বাড়ি করে রেখেছিলেন। তো 46-47 পার্টিশনটা হলো, বিরাটভাবে রায়ট হয় 1950-তে। ভয়ানক ব্যাপার। তখন আমি ক্লাস 5-এ উঠেছি। তখনই আমি তোমার এই বাংলাদেশ ছেড়ে চলে গেলেন। ধর্মনগর আমরা জ্যাঠামশাইয়ের বাড়িতে আমরা গেলাম। আচ্ছা। সেখানে 2 বছর ছিলাম, ক্লাস 5 আর 6 ওখানে স্কুলে পড়াশোনা করেছিলাম। মাও ছিল সঙ্গে, কিন্তু বাবা বাংলাদেশে রয়ে গেল বা পাকিস্তানে রয়ে গেল। এরকম অনেকেই হ্যাঁ ফ্যামিলি পাঠিয়ে দিয়েছে, ঠিক। নিজেরা রয়ে গেছে। তো যাই হোক, আমরা এভাবে খুব স্ট্রাগল, ইট ইজ এ লাইফ অফ স্ট্রাগল। ঠিক। কারণ তোমার এত বৎসরের তোমার আমাদের বাড়ি ঘর, এত জেনারেশনের বাড়ি ঘর, মানে ভিটে মাটি ছেড়ে আপনাদের চলে আসতে হলো। আর দলে দলে লোক আসছে, শুধু আমরা না। ঠিক। কোথায় যাচ্ছে, কী হচ্ছে, তখন সরকারও হেল্প করেছে। যে যাই হোক, আমরা ওই বুদ্ধিজীবী স্কুল, তোমার ধর্মনগর বিদ্যা মন্দিরে পড়াশোনা করলাম। দীননাথ বিদ্যা মন্দির। দীননাথ নারায়ণ বিদ্যা মন্দির। আমরা 2 বছর পড়াশোনা করলাম। তারপর এদিকে অসুবিধা, মা বাবা থাকে পাকিস্তানে। তা আমি থাকি, জেঠিমা ছিল, যে জেঠিমা বাবা নিরার সঙ্গে। তা আমারও ন্যাচারালি মা বাবা ছাড়াকে থাকা যায়। তখন আস্তে আস্তে আমরা এদিকে শিফট করলাম। কারণ এদিকে শিফট করার কারণটা হলো, আমাদের বাড়িটা হবিগঞ্জ সাব ডিভিশনে, এর কাছাকাছি। আচ্ছা। আর ধর্মনগরটা কিন্তু অন্যদিকে। হ্যাঁ, ধর্মনগরটা অন্যদিকে। ফলে আমরা এদিকে শিফট করলাম। কোথায় আসলাম তোমার মোহনপুরে। আচ্ছা। মোহনপুরের একটা গ্রামের নাম। এখান থেকে প্রায় 22 কিলোমিটার দূরে, আগরতলা থেকে সিজাই থানায়। তো আমাদের বাংলাদেশের বাড়ি থেকে আমাদের যে বাড়ি ছিল হবিগঞ্জ সাব ডিভিশনের মাধবপুর বাড়িতে খুব বেশি দূরে নয়। আচ্ছা। ফলে শিফট করাটা সহজ হয়েছে। তো সেখানে শিফট করা হলো। জমি টমি আগেই আস্তে আস্তে কেনাটা না হলো, যাতে একটা অন্য সংস্থান হয়। হলো, আমরা শিফট করলাম। কিন্তু অন্য সংস্থান তো বাবা করলো, জমি টমি কিনলো সেখান থেকে, এরপর বাড়িঘর করলো একটা। তারপর আমরা শিফট করলাম। আমি তো 5-6 পর্যন্ত মোহনপুরে 7 নেই, 8 নেই, মানে কিনা অসহায় অবস্থা। আমি ভাবি আমাদের গার্জিয়ানদের অবস্থা, আমরা তো তখন তাদের উপরে ছেড়ে দিয়েছি। কিন্তু তারা কীভাবে ট্যাকেল করলো, তারা কী কষ্টটা করলো। তারপর 5-6 পড়ার পর তো আর মোহনপুর পড়াশোনার কোনো ব্যবস্থা নেই। তারপর আমার এক পিসিমা ছিলেন, বিধবা পিসিমা, খুব সে শিক্ষিত, খুব বুদ্ধিমতী। তখন বাবাকে বলেন, তুই এক কাজ কর, তুই মোহনপুরে থাক, আমি ওই আগরতলা একটা বাসা ভাড়া করে এদিকে নিয়ে পড়াশোনা করে। তো এটা খুব গ্রহণযোগ্য। তো সব কিছু যেভাবে বলছি ততটা সহজে তো হয়নি। কিন্তু একটা কথা বোঝা গেল, দেখুন, মানে আপনার পরিবারের সবাই কিন্তু পড়াশোনাটাকে গুরুত্ব দিয়েছিলেন। পড়াশোনাকে প্রাইমারি, এটাই ক্যাপিটাল। সত্যি তারা বুঝেছে যে যদি শিক্ষা না দিই চলবে না, তাহলে অবস্থার পরিবর্তন হবে না কোনোদিন। আমরা এইভাবেই থাকবো। তারপর তো আগরতলাতেই পড়াশোনা শুরু করলাম বুদ্ধিজং স্কুলে। বুদ্ধিজং স্কুলে তখন বুদ্ধিজং গার্লস ছিল না, বুদ্ধিজং বয়েজ ছিল। তো বুদ্ধিজং মাস্টারমশাই একটা ওয়ান্ডারফুল ছিলেন,
ওয়ান্ডারফুল। এখন হলে পড়াশোনা হতো না, এখন হলে পড়াশোনা ঠিক, হতো না, তারা প্রাইভেট পড়াতেন না, তো বাড়ি থেকে আমরা পড়তাম। একদম ক্লাসেই মূল পড়াশোনাটা হতো। ওয়ান্ডারফুল। একদম তার সে বুদ্ধি শুরুতে আস্তে আস্তে পাস করলাম, এই ক্লাস 10 পাস করলাম। তখন সারা ত্রিপুরাতে 8 থেকে 10 জন ফার্স্ট ডিভিশন পাস করতো। বাহ, এখন যেমন 95%, সত্যিই তাই। 95%, তখন 8 থেকে 10 জন সারা ত্রিপুরায় ফার্স্ট ডিভিশন পাস করতো। ধর্মনগর ফার্স্ট বয়, বিবিআই ফার্স্ট বয় ফার্স্ট ডিভিশন, বাহ, তোমার কৈলাসরের ফার্স্ট ডিভিশন, এরকম কয়েকটা সিলেক্টেড স্কুলের ইয়ে ছিল। উমাকান্ত স্কুল খুব ভালো ছিল, একদম তুলসীপতি ছিল, খুব 8-10 জনের বেশি ফার্স্ট ডিভিশনে পাস করতো না। তো যাই হোক, পাসটা করলাম 1956-এ। তারপর তো এবারে মানে ডাক্তারি পড়ার যে মানে প্রারম্ভিক ব্যাপারটা সেটা না, কিভাবে হলো? এটা আপনার ইচ্ছে নাকি অভিভাবকরা? 1956-এ পড়লাম। আচ্ছা, মাধ্যমিক বলতো ম্যাট্রিক বা স্কুল পয়েন্টে হ্যাঁ পাস করলাম। তারপর তুমি যে কথাটা বললে না, তাদের এডুকেশনটা প্রাইমারি। একদম তারপর মা বাবা ভালো উচ্চশিক্ষা না দিলে আমরা সে সম্ভব বাংলাদেশের হতো না। মতো জমি টমি কিনে হবে না, ঠিক, উচ্চশিক্ষা দিতে হবে। বাহ, তখন উচ্চশিক্ষা দিতে হলে তখন কলেজে পড়তে হবে, তখনকার মতো সেট আপ ছিল না, না এবার যেমন 12 ক্লাস ইত্যাদি ছিল না। তো পড়লাম তোমার এই ইয়ে থেকে এমবিবি কলেজে। আচ্ছা, এমবিবি কলেজে খুব ভালো পরিবেশ ছিল, আমরা স্টাইপেন্ড পেতাম। বাহ, তখনকার সময়ে 30 টাকা স্টাইপেন্ড পেত, যারা ফার্স্ট ডিভিশন পাস করতো 30 টাকা স্টাইপেন্ড পেত। সেটা কিন্তু অনেক টাকা। অনেক টাকা, একদম। অনেক টাকা। এটা এটাকে অবলম্বন করেই আমরা আইএসসি ইন্টারমিডিয়েট সায়েন্স পাস করলাম, বায়োলজি ছিল। তখন কী পড়ার, ডাক্তারি পড়তে হবে, আচ্ছা, ডাক্তারি পড়তে হবে। সেটা আপনারই স্বপ্ন ছিল ডাক্তারি পড়বেন নাকি বাড়ির অভিভাবকরা সবাই বলেছিলেন? সবারই ছিল, আচ্ছা, যেহেতু আমার রেজাল্ট ভালো হচ্ছে। আচ্ছা, সবাই তো সমান রেজাল্ট হয় না, নিশ্চয়ই, আমার রেজাল্ট ভালো হচ্ছে, বায়োলজিতে আমি ভালো মার্কস পাচ্ছি, আর তখন ফার্স্ট ডিভিশন হাতে গোনা যায়, ফার্স্ট ডিভিশন একদম সব কিছু মিলে। আর তখন বেশি লাইনেও ছিল না, হয় ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার। ঠিক, এখনও তাই, এখনও তাই। ডাক্তার সাবজেক্ট খুব কম ছিল, নিশ্চয়ই, সাবজেক্ট আমাদের যেমন এখন আমাদের সময় সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আর এখন ঠিক। যেমন অনেক 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 কিছু, সত্যি নামই জানি না আমরা সেগুলো। ধরুন আমি ডাক্তারি পড়বো, একটা খুব ইম্পর্ট্যান্ট ডায়ালগ বলছে, যখন ডাক্তার প্রচুর টাকা লাগে, হ্যাঁ, তার বাবু বলছে এত টাকা ম্যানেজ করা খুব সম্ভব নয়, ডাক্তারি পড়তে তো প্রচুর টাকা লাগে। নিশ্চয়ই যদিও এখনকার মতো ডোনেশন এসব ছিল না, ছিল না, তবুও তোমার লং কোর্স, 5.5 বছরের কোর্স, এতদিন চালিয়ে রাখা, এদিকে সংসারও আছে। একদম তখন আমার মা একটা ইম্পর্টেন্ট কথা বললো, ভেরি ইম্পর্টেন্ট ডায়ালগ ইন মাই লাইফ। মা বলছে, ওর যাক, পড়াশোনা আটকাবে না, আমার অলংকার তো আছে, আমার গয়না তো আছে। বাহ, এত বড় একটা কথা, আমার তো সত্যিই গয়না তাই। আছে, পড়তে যাক। তো ফর্চুনেটলি গয়নাতে হাত দিতে হয়নি, কিন্তু মার যে এই কথাটা, এত বড় একটা ভরসা, একদম এটা কিন্তু আমার মানে ডিটারমিনেশন যাকে বলে, হ্যাঁ, ছেলেকে ডাক্তার বানাতেই হবে। এটা আমার কানে এখনো বাজে। মা বলছে আমার গয়না তো আছে, বাহ, মানে আমি ভাবতে পারি না এই কথাটা। তো যাই হোক, তোমার তারপর তো আর যে করে ভর্তি হলাম, তখন না ডাক্তারি কজন পড়তে পারতো, 2 জন বা 3 জন পড়তে যেত। এখন যেমন ঝাঁকা থেকে পড়তে যায়, নিশ্চয়ই, সারা ত্রিপুরা থেকে 2 জন বা 3 জন ডাক্তারি পড়ার চান্স পেত, সিট ছিল না আর কি। একদম তা আমি 2 জন বা 3 জনের মধ্যে একজন স্বাভাবিকভাবে ওতে আরজিকর থেকে পাস করলাম। এই ছাত্র জীবনে মোটামুটি, তো এই যে তোমাকে বলছিলাম স্মুথ ছিল না, শৈশবটা যেমন স্মুথ ছিল, তো স্টার্ট উইথ অভাব ছিল না, কিছু ছিল না। যে পার্টিশন হলো, আমাদের অভাব আরম্ভ হলো, মা বাবার স্ট্রাগল আরম্ভ হলো, স্ট্রাগল কিন্তু ডাক্তারি পড়া পর্যন্ত ছিল। চললো একদম। তারপরে আস্তে আস্তে তোমার পাশ করে পাশ আপনি করলাম। ফিরলেন আবার ত্রিপুরাতেই? ত্রিপুরাতে ফিরলাম। ইচ্ছে হয়নি যে ত্রিপুরাতে আর ফিরবো না, আমি অন্য কোথাও থেকে যাব, ওরকম কোনো ইচ্ছে হয়নি? কিসের? আপনার কখনো ইচ্ছে হয়নি যে ত্রিপুরার মতন ছোট্ট রাজ্যে আমি আর ফিরবো না, আমি অন্য কোথাও তখন তো থেকে তোমার যাব? ডাক্তারের প্রচণ্ড ডিমান্ড ছিল, তোমার ছিল ডাক্তারদের, হাতে কোনো ডাক্তার ছিল ত্রিপুরাতে। আবার বাইরেও ডিমান্ড ছিল, রেলওয়ে টেলওয়েতে আমার বন্ধু বান্ধবরা জয়েন করলো। আমি একটা জানি একটা অ্যাটাচমেন্ট যে না, ত্রিপুরাতে আমি যাবো, ফিরে যাব। ফিরে বাহ। যাবো। বাড়ি ঘর আছে, ভাই বোন আছে, সবার সাথে
দায়িত্ব কর্তব্য সবই আছে, কোনো ইগনোর করা যায় না। একদম। তোমার আমি ওই ত্রিপুরাতে জয়েন করলাম হ্যাঁ, সেটা কত সন? 1964। আচ্ছা তখন তোমার জিবি হসপিটালে কনস্ট্রাকশন চলছে, আচ্ছা সে কনস্ট্রাকশন তখন ইনডোর আরম্ভ তখন আউটডোর আরম্ভ হয়নি, অনেক ইতিহাস। আইজিএম হসপিটালের মেইন হসপিটাল, আর সুপারিনটেন্ডেন্ট ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান ওয়ালার সাহেব। রাজার আমল থেকে বোধহয় ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল, ছিল। উনি আমাকে এখানে ভালোবাসতেন। এই আমার জীবন শুরু। তারপর তোমার আবার ইয়ে হলো যে এমবিবিএস পাস করলে তো ভবিষ্যতে স্ট্যান্ড করা যাবে না। তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা অ্যাডভার্টাইজ করলো, আচ্ছা ওই শিশু চিকিৎসক পড়তে পাঠাবে ইউনিসেফ, গভর্নমেন্ট অফ ইউনিসেফ। সারা ত্রিপুরাতে সারা ইন্ডিয়াতে 2জন ডাক্তার সিলেক্ট করলো বায়োডাটা থেকে, মাধ্যমিক থেকে আরম্ভ করে বায়োডাটা এরা দেখলো, একদম মাধ্যমিক বা স্কুল ফাইনাল থেকে 12 ক্লাস পর্যন্ত এমবিবিএস পর্যন্ত বায়োডাটা দেখলো। শুধু আমার অ্যাপ্লাই যারা করলো, অনেক কোনো ক্রাইটেরিয়া চাইলো। ক্রাইটেরিয়াতে আমি আর একজন ডক্টর কারিয়াপ্পা ফ্রম মাইসোর, তখন মাইসোর বলতো, আমরা 2জন সিলেক্টেড হলাম সারা এতে। এটা ইউনিসেফ স্কলারশিপ পেলাম। বাহ, ইউনিসেফ খুব ওটা খুব ইয়ের টাকা, সব দিকে সুবিধা। সে বোম্বেতে আমি ইউনিসেফ স্কলারশিপ পেলাম। সেটা একটা মোস্ট প্রেস্টিজিয়াস, খুব নিশ্চয়ই। প্রেস্টিজ। সারা ভারতবর্ষে 2জন হ্যাঁ, শুনে ডিসি। এটা খুব ভালো লাগছে। আমার মনে হয় আমাদের আজকের প্রজন্ম শুনবে যে আপনারা ঠিক কিভাবে এগিয়েছিলেন। তারপর তোমার ডিসিস কেএম হসপিটাল থেকে নাম করা করে, তারা তখনকার সময় 250 টাকা স্কলারশিপ পার মান্থ, প্রায় মাইনের মতো। বাহ, আসা যাওয়ার খরচো, বইয়ের খরচো আমরা 2জন পেলাম। এটা একটা এরপর বেশি দিন দেয়নি, এটা বন্ধ হয়ে করে দিয়েছে। যাক, তোমার ডিসিস করলাম বোম্বে থেকে, এসে আবার জয়েন করলাম। সেটা কত দিনের জন্য? কোর্সটা কত দিনের জন্য ছিল? ছিল তোমার 1 বছর 2 মাস। আচ্ছা, এখন এটা 2 বছর করেছে। হ্যাঁ, আরও ক্রাইটেরিয়া আছে, যাই হোক করলাম আমি। শেষ করে তারপরে চলে এলেন ভালোভাবে করলাম। আবার আমি চলে এলাম। আগরতলা। 40 বছর দেখলাম যে মানে শিক্ষার তো বয়স নেই, শেষ নেই। ঠিক, শিক্ষার তো বয়স নেই, শেষ নেই। তারপর এর মধ্যে আমি বিয়ে করলাম, দেখলাম শিক্ষার বয়সও নেই, শেষ নেই। কাজে যদি আমি স্কোপ পাই আরও পড়াশোনা করি না। তখন এমডি পেডিয়াট্রিক্স খুব কম ছিল, হাতে গোনা যেত। শুধু ত্রিপুরাতে নয়, ত্রিপুরাতে নেই, এবং ওয়েস্ট বেঙ্গলেও আমি ক্যালকাটা ইউনিভার্সিটির 4th ব্যাচ পড়ছি, ক্যালকাটা ইউনিভার্সিটি। তো তোমার দিলাম, ইন্টারভিউ দিলাম, অ্যাডমিশন চান্স পাই, খুব কম্পিটিশন। বললাম না, মাত্র প্রতি বছর 7 জন যেত এমডি সারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে, এবং হেভি কম্পিটিশন। তো কম্পিটিশন আমি টিকে গেলাম, এমডি পেডিয়াট্রিক্স পাস করলাম। তোমার এসে কর্মজীবনে আবার যোগ দিলেন। আবার শুরু করলাম। এই কর্মজীবন একটা মানে বিরাট বড় জার্নি। বিরাট বড় জার্নি এবং স্ট্রেনাস জার্নি। একদম। জানি না যে আমি এখন যে কথাটা জানতে চাইবো যে আমাদের একটা ধারণা, আমরা সাধারণ মানুষদের একটা ধারণা যে ছোট বাচ্চা যে চিকিৎসা করাটা বোধহয় খুব কঠিন, কারণ সে তো নিজে কিছু বলতে পারে না। খুব কঠিন। হ্যাঁ, তাকে অভিভাবকদের উপরে, ডাক্তারবাবুকে নির্ভর করতে হয়, আর নিজস্ব অভিজ্ঞতায়। আপনি কি বলেন এই প্রসঙ্গে? আপনি কি বলেন? একটা বাচ্চা হঠাৎ মা এসে বললো রাত্রেবেলা, বাচ্চাটা কান্নাকাটি করছে। হ্যাঁ, কান্নাকাটি, মাও অস্থির, বাড়ির সবাই অস্থির। কেন কান্নাকাটি করলো? দেখে পেট ব্যথা কান্নাকাটি করো, না কান ব্যথা কাটি করো, না মাথা ব্যথা কাটি করো, সে তো কিছু বলতে পারছেন না। সেটা তো তোর তখন তোমাকে ডাক্তারের বেশি দায়িত্ব নিয়ে দেখতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, বেশি তোমার অ্যাংজাইটি, মানে বাচ্চাটা কী হলো, কেন হলো, এই মা বাবা তো অস্থির। একদম। কাজের বাচ্চাদের চিকিৎসাটা অত্যন্ত কঠিন ব্যাপার। বাচ্চাদের অত্যন্ত। আমার তো মনে হয় যে মানে রুগী থেকেও মানে তার অভিভাবকদেরও কিন্তু আপনাদেরই সামলাতে হয়। হ্যাঁ, কি ব্যাপার। একদম। আমি ভাবলাম পেটের ব্যথা দিলাম, পেটের ব্যথার ওষুধ কমলো না, মা বাবার তো শান্তি নেই, একদম, বাচ্চাটা কষ্ট পাচ্ছে। ঠিক এই অনেক ব্যাপার। তারপর অনেক কোনো বাচ্চাদের তো কিছু বলতে পারে না, বাচ্চারা তো কিছু বলতে পারে না। একদম। আপনাকেই মানে যেভাবেই হোক আঁচ করে নিতে হবে, কি হয়েছে, কেন হচ্ছে, কেন হচ্ছে।
তো এটা যেহেতু আমরা জানলাম যে সত্যিই তাই, আপনিও স্বীকার করছেন যে খুব কঠিন এদের চিকিৎসা করা, তা সেরকম কোনো যে এই যে সুদীর্ঘকাল আপনি চিকিৎসা করেছেন বা এখনো করছেন, মানে খুব কঠিন কোনো পরিস্থিতি যেটা আপনাকেও ভাবিয়ে তুলেছিল, সেরকম কিছু কি মনে পড়ে? অনেক পরিস্থিতি হয়েছে, অনেক পরিস্থিতি সেরকম হয়েছে। একটা যদি বলেন। এটা আমার ধরো সুপ্রিম পাওয়ার আমি বিশ্বাস করি। রাত্রেবেলা রাউন্ড দিয়ে আসলাম, ভাবলাম বাচ্চাটা বাঁচবে না, হয়তো বাঁচবে না, পরের দিন সকালবেলা গিয়ে দেখলাম সে কিছুটা ভালো, ভেরি ফাইন। তো এগুলো চিকিৎসার সঙ্গে সুপ্রিম পাওয়ারেরও একটা সম্পর্ক রয়েছে, সম্পর্ক আছে আমি মনে করি আর কি। সব কিছু আমাদের হাতে নয়, সব কিছু আমাদের হাতে নয়, সুপ্রিম পাওয়ার ইজ দেয়ার। আচ্ছা, আর ঠিক যেমন এই যে আপনি বললেন যে হ্যাঁ অনেক রকম কঠিন পরিস্থিতির সামনে পড়তে হয়েছে, কিন্তু আবার যেমন ধরুন চিকিৎসা করার কারণে অনেক সুখের মুহূর্তও তো তৈরি হয়েছে, যেটা আপনার ভীষণ আনন্দিত হয়েছেন আপনি, সেরকম দু একটা যদি বলেন। এরকম তো অনেক হয়েছে, অনেক হয়েছে। তোমার মারা আসছে, বাচ্চা বেবির অবস্থা খুব খারাপ, তখন আমরা ভাবছি কী হবে কি না, চিকিৎসা করেছি। তখন তো নানা রকম রোগ ছিল, ভালো চিকিৎসা ছিল না, ডিপথিরিয়া ছিল, তো টিটেনাস ছিল। এর মধ্যে তো ওগুলো চিকিৎসা করে ভালো করা, এটা একটা আনন্দের ব্যাপার ভীষণ রকম। আচ্ছা, আজকাল আমরা যেটা দেখতে পাই যে মানে প্রচুর টেকনোলজি আপনাদেরকে সাহায্য করে, মানে ডাক্তারদের জন্য নানা রকম যন্ত্রপাতি, নানা রকম পরীক্ষা নিরীক্ষা এগুলো বেরিয়েছে, কিন্তু আপনারা যখন শুরু করেছিলেন তখনও কিন্তু সেরকম কিছু ছিল না। কোথায় ছিল? একদম কোথায় ছিল? সারা ত্রিপুরায় তোমার ভিএম হসপিটালে একটা এক্সট্রা প্ল্যান্ট ছিল, জিবিতে হয় অবস্থা, আর অবশ্য হলে দু একটা জায়গায় এক্সরে ছিল, ল্যাবরেটরি একটাই ছিল ব্লাড, আর এত পরীক্ষা ছিল না আমাদের সময়। ইম্পর্টেন্ট কথা যেটা, আমাদের সময় রোগ নিয়ে আসতো, কেউ জ্বর নিয়ে আসতো, কাশি নিয়ে আসতো, পেট খারাপ নিয়ে আসতো, বা অনেক শরীরটা বাড়ছে না, অসুখ বিসুখ অনেক কিছুই থাকতো, কিন্তু এত পরীক্ষা নিরীক্ষা ছিল না। আমরা এটা আসল হলো এখন যেমন তোমার ল্যাবরেটরিতে ডাক্তারদের কাছে গেলেই একটা হিউজ একটা পরীক্ষা দিয়ে দেওয়া হয়। ডাক্তারের ফি থেকে, ওষুধের দাম থেকে তোমার ইনভেস্টিগেশনের দামটা বেশি, প্রচুর বেশি, নানা রকম ইনভেস্টিগেশন হয়, হয়তো দরকার, কিন্তু আমাদের সময় এতটা ছিলই না। আমরা যেটা আমরা বলতাম ইন্সপেকশন, চোখে দেখো বাচ্চাটাকে, ধরো একটা বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে, তুমি চোখে দেখে বুঝতে পারছো শ্বাসকষ্ট হচ্ছে, পালপেশন থেকে বলে আর কি, টেকনিক্যাল টার্ম এগুলো, তারপর অসকালটেশন, পারকাশন, এগুলো 4-5টা টার্ম আছে। ইন্সপেকশন, ব্রিটিশ সিস্টেম অফ মেডিসিন, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, এই 5টা নিয়ে তুমি রোগ নির্ণয় করো। আননেসারি ব্লাড করা, আননেসারি এই করে সেই করে দরকার ছিল না। আমেরিকান সিস্টেম অফ মেডিসিন যখন আসলো ভারতবর্ষে, তখনই তোমার নানা রকম পরীক্ষা নিরীক্ষা, গার্জিয়ানদের উপর কষ্ট, মানে চাপ, প্রেশার, এগুলো দরকার ছিল না। আমরা তো ব্রিটিশ সিস্টেম অফ মেডিসিন, ব্রিটিশ সিস্টেম অফ লার্নিং, ব্রিটিশরা কিন্তু তখনকার সময় এত পরীক্ষা করতো না। আমি যখন বোম্বে পড়লাম বা কলকাতা পড়লাম, কলকাতার বোম্বে তো অনেক সময় তোমার ব্রিটিশ হেরিটেজ, ব্রিটিশদের হেরিটেজ তো এরা ঠিক এই ক্লিনিক্যাল মেথড, ক্লিনিক্যালি এরা ডায়াগনোসিসটা করতো, এত পরীক্ষা নিরীক্ষা করতো না। তুমি যে বলে টেকনোলজি বেশি ছিল না, টেকনোলজি ছিল খুব, এখন তো নানা রকম পরীক্ষা, কত কিছু দরকার, আমাদের সময় এগুলো ছিল না। ঠিক তাই। আচ্ছা, আরেকটা কথা যে আমরা তো জানি এটা অবশ্য শিশু রোগের জন্য নয়, সবার জন্যই, মানে মানুষের মধ্যে তো নানা রকম মানে কুসংস্কার,
অজ্ঞানতা, মানে জানা নেই কোনটা হলে কি হয়, কি করলে কি হবে, এগুলো জানা নেই, তার ফলেও কিন্তু অনেক রকম জটিলতা তৈরি হতো। তো মানে আমি বলছি এই কারণে যে আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরায় আপনি যখন চিকিৎসা শুরু করলেন তখনও পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে এই ধরনের কুসংস্কারগুলো প্রচুর ছিল। সেগুলো আপনারা কিভাবে মোকাবেলা করতেন? কুসংস্কার ছিল, কুসংস্কার তো ছিলই। এগুলো তোমার আমরা অনেক আগে একটা সেমিনার টেমিনার হতো, আচ্ছা, গ্রামে বোঝানো হতো। এখনো হয়। তো এখনো কুসংস্কারটা তো অনেক ছিল। আগে যেমন ভ্যাকসিন দিতে, গ্রামে ভ্যাকসিন দিতে গেলে তাড়িয়ে দিত, পালিয়ে যাচ্ছে, হ্যাঁ জানি। পালিয়ে যাচ্ছে। এখন সেটা হয় না, বোঝানো হয়। বোঝাতে অবশ্য ট্রাইবাল এরিয়াতে ভ্যাকসিন তুমি দেবে, একদম ডিপথেরিয়ার ইঞ্জেকশন দেবে, কোনোভাবেই সম্ভব নয়। মানে উপায় নেই। এবং পাল্টা অ্যাটাক হওয়ার চান্স থাকে। এইসব আস্তে আস্তে তো ওভারকাম হয়েছে। এখন তুমি ডিপথেরিয়া পাবে না, ওভিং পাবে না, নিশ্চয়ই পাবেই না, দেখাই যায় না এগুলো দেখাই যায় না। এখন। এটা তো ডাক্তারদের খুব ক্রেডিট, বা হেলথ ওয়ার্কারদের খুব ক্রেডিট। একদম হ্যাঁ, এই যে মাদের বোঝানো যে তোমরা ইঞ্জেকশন নাও, এটা বলো গ্রামীণ স্বাস্থ্যকর্মী বলো, শুধু যে ডাক্তার তা নয়, গ্রামীণ স্বাস্থ্যকর্মী তাদের যারা আছে তাদেরও কন্ট্রিবিউশন প্রচুর রয়েছে। আছে। মানে আমি এই প্রসঙ্গটা এই জন্য আনলাম যে চিকিৎসা বিজ্ঞানের তো মানে প্রত্যেকটা পার্টেরই তো উন্নতি হয়েছে। যেমন ধরুন আপনি ছোট বাচ্চাটাকে পেয়েছেন, কিন্তু তার জন্মের আগে তার মায়ের মানে শারীরিক অবস্থাও কিন্তু এই বাচ্চাটির জন্য বিশেষ দরকার। মা যদি সুস্থ হয় তবেই বাচ্চাটি সুস্থ হবে। এই সবগুলো তো ধারাবাহিকভাবে একটু একটু করে উন্নত হয়েছে। এখন যেমন মানে মায়েদের নানা ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে হাসপাতালে। এগুলো কি তখনও ছিল আপনি যখন চাকরিতে জয়েন করেছিলেন? আমাকে বলি আর কি, আমরা কতগুলো স্কিম আছে, এটা তো এসব দিন মনে পড়ে অবাক হয়ে যাই। তোমার এই ট্রাইবাল ছেলে মেয়েদের তোমার ওজন কত, তাদের গ্রোথ কীরকম, তাদের অন্যান্য রোগ আছে কিনা, অ্যানিমিয়া আছে কিনা, ভিটামিন এ অভাব আছে কিনা ইত্যাদি আমরা ডোর টু ডোর সার্ভে করতাম। আচ্ছা, সঙ্গে মনে হয় এটা আমাদের একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিম ছিল। তখন ত্রিপুরাতে সার্ভে করা আইসিডিএসের আন্ডারে, আমি একটা গুরুত্বপূর্ণ পোস্টে ছিলাম। আইসিডিএসের আন্ডারে এগুলো সার্ভে করা, ডোর টু ডোর সার্ভে করা খুব বিপজ্জনক। আচ্ছা, বিপজ্জনক কেন? এরা তো ভালোভাবে ঘটনাটা কি জানে না। তো তদুপরি একটা সময় আমাদের এটা সামাজিক আবহাওয়াটা খুব খারাপ ছিল, খুব খারাপ ছিল। আমার সঙ্গে যে ডাক্তাররা ছিল, জুনিয়র ডাক্তাররা, আমার ভয় হতো আমরা বাড়ি ফিরতে পারবো কিনা। আচ্ছা, তোমাকে একটা ঘটনা বলি। তেলেমুড়ার থেকে দূরে একটা গভর্নমেন্ট ইন্টারপোল একটা পাহাড়ের গ্রামে এটা সার্ভে করো, আইসিএস সার্ভে। এটা একটা আমার ওই যে বললো কতগুলো ঘটনা। একটা তেলেমুড়ার থেকে দূরে বড়মুড়ার পাদদেশে একটা গ্রাম তুইসেংরাই। আচ্ছা, তুইসেংরাই বলে বাড়িটা, তুইসেংরাই না, এরকম এক নামের গ্রাম আছে, নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, তুইসেংরাই না, যাই হোক নামটা ভুলে গেলাম। একদম পাহাড়ের বসে আমি 3-4 জন জুনিয়র ডাক্তারকে নিয়ে ঢুকলাম। তখন কিন্তু আবহাওয়াটা খুব খারাপ। আচ্ছা, মানে ওই আমাদের সামাজিক আবহাওয়াটা খুব খারাপ। তোমার নামটা যাই হোক, ভয় ভয়ে ঢুকলাম। ঢুকে দেখি চারদিকে জঙ্গল। আমরা যে ডোর টু ডোরটা যাবো, আমরা মানে কী অবস্থা, ফিরতে পারবো কি না, নানা রকম একটা অশান্তি। ওর আমরা এটা আগেই গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছি আমরা এটা সার্ভেটা করবো। যাক, নামটা বলে গেলাম। গিয়ে মানে আমার জীবনে একটা অভিজ্ঞতা, জঙ্গলের চারদিকে একটা বাড়িতে গেলে আরেকটা বাড়ি দেখা যায় না। আর এরকম পাহাড় আমি ঢুকিনি কোনো দিন। তো একটা বাড়িতে ঢুকলাম, তুমি অবাক হয়ে যাবে বাড়িটা দেখে, কল্যাণপুরের কাছাকাছি। আচ্ছা, বাড়িটা দেখে আমাদের গ্রামের বাড়ি যেমন থাকে, টিনের ঘর, 4টা টিনের ঘর, মণ্ডপ ঘর, পুকুর, একটা বর্ধিষ্ণু বাড়ি, পূজা টুজা হয় এর। তো আমাকে দেখেই বললো, আপনি এসেছেন কী ব্যাপার? আপনি তো আমার
বাচ্চাটাকে চিকিৎসা করেছেন, আচ্ছা, বাচ্চাটাকে চিকিৎসা করেছেন। তা খুব আদর যত্ন করলো, তখন একটা সাহস পেলাম যে কিছু হবে না, আজকে দুপুরবেলা আপনারা আমাদের এখানে খাবেন। ট্রাইবেল কিন্তু বাহ, এরা খুব ধনী পরিবারে, তো তারা সাহস পেলাম যে না আর কিছু হবে না। ফিজিক্যালি মানে কিছু না, খাওয়া দাওয়া করলাম, সার্ভে করলাম। আরেকটা বাড়িতে গেলাম, বয়স্ক ভদ্রলোক আমাকে দেখে বলল, আরে আপনি এসেছেন, আপনি আমার নাতিকে চিকিৎসা করেছেন। তো আরও সাহস পেলাম, উনি সবাইকে দুধ খাওয়ালেন। আমরা 5-6 জন ছিলাম। বাহ, তো এই যে অভিজ্ঞতাগুলো, নিশ্চয়ই। এগুলো মানে ভয় নিয়ে গেছিলেন কিন্তু খুব ভালো রিসেপশন পেয়েছেন। ভালো রিসেপশন পেয়েছি। একদম। কৃষ্ণনগরের জায়গাটার নাম ভুলে গেলাম। এখন মানে আসলে কি হয়েছে, আপনাদের সময় হয়তো জনসংখ্যা কম ছিল বলেই আপনাদের একটা পারিবারিক সম্পর্কের মতো তৈরি হয়ে যেত, যেটা হয়তো এখন আর সম্ভব নয়। একটা অপ্রিয় কথা বলি, শোনো, খুব অপ্রিয় কথা। এই কতটুকু কেউ গ্রহণ করবে কিনা জানি না, বা সমালোচনা করতে পারে। আমাদের সময় তো মানুষ কষ্ট করে পড়াশোনা করেছে। ওই যে বললাম, আমার মার কথা বললাম, হ্যাঁ, আমাদের সময় যদি টাকা দিয়ে পড়তে হতো তাহলে তো তোমার পড়া হতো না, পড়া সম্ভব ছিল হতো না। না। কিন্তু এখন তো তোমার টাকা দিয়ে হচ্ছে। কলেজে ভর্তি হয়তো হয়। তো এই যে এটা চিকিৎসাটা অনেকটা কমার্শিয়াল হয়ে গেছে। একদম ঠিক তাই। যেখানে কমার্শিয়াল হয়ে গেছে সেখানে তোমার ইন্টারপার্সোনাল রিলেশন ওটা তৈরি হওয়া খুব কঠিন। একদম কমার্শিয়াল। তো আমি খারাপভাবে বলছি না, না, বুঝতে পারছি। যখন যে যুগ সেই যুগেই একদম। এখন সবাই তো টাকা দিয়ে পড়াশোনা হচ্ছে। মানে ডাক্তারি তো কেবলমাত্র রোজগারের জন্য নয়, না, সেটা হয়তো এখন ততটা আর মনে রাখা হচ্ছে না। হচ্ছে না, এই আর কি, এটাই। একটু কমার্শিয়াল হচ্ছে। তো আমি ধরো জীবনে তো অনেক চিকিৎসা দেখেছি, ট্রাইবেল, নন ট্রাইবেল, এই যেখানে মানুষ ভয় পেয়েছে যেতে, আমি চলো আমি যাবো সব সঙ্গে, সার্ভে টার্ভে, ক্যাম্প করা। আমার একটা কনফিডেন্স ছিল যে আমি এতদিন ধরে রয়েছি, আমার পরিচিত একজন কাউকে না বেরোবে, কাউকে পাওয়া যাবে। ছেলেদের আমি সাহস দিয়েছি, চলো। বাহ, এইসব কথা আমি যখন রাষ্ট্রপতি পুরস্কার পাই, তো আমি আমার তখন পর্যন্ত পেয়েছি রাষ্ট্রপতি পুরস্কার। বাহ, তো এরা বলেছে যে ডক্টর বিকাশ রায়, ওই যে অ্যানাউন্স করে ফ্রম ত্রিপুরা, he has treated few lakhs of sick children, তার বাকিটা বলেছে। ঠিক। তা আমি এটা বললাম, যে ভাবলাম যে ফিউ লাক্স কীভাবে হয়। তারপরে দেখলাম হিসাব করে যে ইনডোর আউটডোর এই যে ফিউ লাক্স হওয়াটা তো হতে পারে, একেবারে তার থেকে বেশিও হতে পারে, বেশি আমার হতে তো পারে। মনে হয় তাই। এরা কোনো সার্ভে করেছে, খবর নিয়েছে, দিয়ে আমাকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে। কাজে এগুলো আমার স্যাটিসফ্যাকশন আছে। আমি অনেক তোমার ফেলিসিটেশন পেয়েছি বাইরে, একদম। ত্রিপুরার মতো জায়গা থেকে আমি পেয়েছি, যেখানে কোনো কলেজ ছিল না, একটা কলেজ ছিল না, তোমার পড়াশোনা করার এনভায়রনমেন্ট ছিল না, সেখানে আমি আপনি সেখান থেকে উঠে এসেছেন। একদম। আর তার থেকেও বোধহয় বড় কথা আমার মনে হয় যে এই ত্রিপুরাতেই আপনি রয়ে গেছেন। আমি ত্রিপুরাতে রয়ে আপনার গেছি। সমস্ত সার্ভিসটা কিন্তু ত্রিপুরাবাসী পেয়েছে। হ্যাঁ, তখন ত্রিপুরাতে কিছুই ছিল না, একদম। ত্রিপুরাতে কিছুই ছিল না তোমার। এটা আগরতলা, তোমরা কলকাতা থেকে পড়তে এসে বা বোম্বে থেকে ডিসিজ করে এসে, এটা আমরা যখন এমডি করি তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা কলকাতার এমআরসিপি, এফআরসিএস, এগুলো ডিরিকগনাইজ করলো, ফলে এমডি ডিমান্ড বেড়ে গেল। ঠিক তাই। এমডি ডিমান্ড বেড়ে গেল। বেঙ্গালুরু থেকে এসে গেলো আমরা এমডি কলকাতা ইউনিভার্সিটি রিক্রুট করতে। কিন্তু আমরা অনেকেই চলে গেছে, কিন্তু আমি যাই বাড়িতেই থাকবো, যা হয় হবে। ত্রিপুরাবাসী হিসেবে আমরা কিন্তু সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আরেকটা ছোট্ট কথা আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি তো একজন চিকিৎসক, আবার আপনি প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তো মানে এই যে দুটোর মধ্যে কখনো কোনো কনফ্লিক্ট তৈরি হয়নি?
না, খুব একটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়নি না। প্রশাসনিক দায়িত্ব আমি ভালো লোকদের পেয়েছি। তোমার বিমল সিনহার আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি। বাহ, বিমল সিনহা আমার সময়, বিমল সিনহা যতদিন হেলথ মিনিস্টার ছিলেন, আমি ততদিন ডাইরেক্টর ছিলাম। তো বিমল সিনহা আমার রিটায়ার করার সময় বিমল সিনহা বলছিলেন যে সবাই বললে যে আমি অনেক ভালো কাজ করেছি 2 বছরে, কিন্তু আমি ভালো কাজ করেছি আপনার জন্য। এটাই বাহ, মিটিং, ফেয়ারওয়েল মিটিংয়ে আমি ডাইরেক্টর বিকাশটা ছিল বলেই আমি এত ভালো কাজ করতে পেরেছি। দারুণ স্বীকৃতি। আমি পেয়েছি, আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। আমি সবাই ত্রিপুরার ভালো করার জন্য চেষ্টা করেছি, ত্রিপুরাকে কিছু করা যায়। ওই সিটি স্ক্যান টেন্ট বললো, সবটা আমার আমলে। টাকা পয়সা তখন তো ছিল না। এগুলো কিন্তু আমাদের ত্রিপুরাবাসীদের জানা দরকার। আমি আরেকটা বলবো যে আপনি কিন্তু সামাজিকভাবেও চেষ্টা করেছিলেন, যেমন আপনাদের একটা সংগঠন ছিল মাতৃছায়া, হ্যাঁ, সেটা আপনারা দুস্থ বাচ্চাদের জন্য অনেক কিছু করতেন। সেটার সম্বন্ধে যদি একটু সংক্ষেপে বলেন আমাদের। ধরো, আমাদের কনসেপ্ট ছিল যে মা বাবা, আমি ত্রিপুরা কাউন্সিল দিয়েছিলাম, চেয়ারম্যান ছিলাম। তোমার মা বাবারা চায় সবসময় এই বাচ্চাদের, মা বাবা না, যারা অরফেন ছিলেন, মা নেই বাবা নেই, দিদিমা বা ঠাকুরমা বড় করে, বা মা আছে বাবা নেই, সংসার চলে না, বাচ্চাটাকে একটা হোমে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। হোমের সন্তান মানুষ হয় না, হোমের সন্তান মানুষ হয়। সন্তান মার করলেই মানুষ হয়, সন্তান বাড়িতেই মানুষ হয়। প্রপার গাইডেন্স দরকার। তারা হোমে দিতে চায় কেন? হোমে দিতে চায়, খাওয়া পড়া ব্যবস্থা করতে পারে না, দায়িত্বটা মানে কিছুটা কমিয়ে দেওয়ার জন্য। তখন আমরা ভাবলাম যে সন্তান যদি বাড়িতে মানুষ হয়, সন্তানের যদি মার কোলে মানুষ হয়, বা দিদা বা ঠামার কোলে মানুষ হয়, তাহলে সন্তানটা ভালো হবে, পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারে। হোমে সন্তান ভালো হয় না। কিন্তু টাকা কোথায়? তখন আমরা ভাবলাম একটা ফাইন্যান্সিয়াল হেল্প করবো, পূজার সময় কাপড় চোপড় দেবো, তোমার পড়াশোনার জন্য বই দেবো, এইসব চিন্তা ভাবনা। মার ছায়াই বাচ্চা থাকবে, মাতৃছায়া। তো আমি, জাস্টিস বিপাল, আমরা কয়েকজন মিলে এটা করলাম। আমি যখন শুনি যে ওনার মিসেস, আমি নিজেও গর্বিত হই। এখনো লোকে বলে, আমি চিকিৎসা করাতে যাই, ওরা বলে আমি তো ওনার পেশেন্ট। আমি বললাম, আমি এখন তোমার পেশেন্ট। ঠিক তাই। তার মানে আমার নিজেও গর্বিত হই শুনে। আপনার সঙ্গে কথা বলে একটা বিশেষ সময়কালকে আমরা জানতে পারলাম, চিনলাম। আরও অনেক কিছু জানার বা চেনার ছিল, কিন্তু যেহেতু আমাদের অনুষ্ঠানের একটা নির্দিষ্ট সময় রয়েছে, কাজে আমরা আর এগোতে পারছি না। কিন্তু আমার মনে হয় এই অনুষ্ঠান আপনারা যারা দেখছেন, তারা আমার মতোই মুগ্ধ হয়েছেন। তার কারণ হচ্ছে, এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে আমরা কথা বললাম, যিনি একটা সুদীর্ঘ সময়কালের সাক্ষী। তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি এই রাজ্যকে জেনেছেন, রাজ্যবাসীকে জেনেছেন, এবং সেই অনুযায়ী তিনি কিন্তু এদের সঙ্গে একেবারে জড়িয়ে রয়েছেন। আমরা মুগ্ধ হলাম যে একটা বিশেষ সময়কালকে তাঁর চোখ দিয়ে আমাদের দেখার সৌভাগ্য হলো। আমরা আবারও বলছি, ডক্টর বিকাশ রায়, তিনি যেমন আগেও ছিলেন, ভবিষ্যতেও আমাদের সকলের নির্ভরতার স্থল হয়ে থাকুন, আশ্রয়স্থল হয়ে থাকুন। আপনি সুখী এবং সুস্থ দীর্ঘ জীবন লাভ করুন। সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হবে।